এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সামনে বসে থাকা গম্ভীর একরোখা বদমেজাজি ছেলেটার দিকে একবার পর্যবেক্ষণ করে পুনরায় নিজের কাজে পূর্ণ মনোযোগ দিয়ে পেশেন্ট কেস চেক করছে ডক্টর মাহির রহমান। কিছু বলবে বলে চুপ থেকে সময় নষ্ট করা হেতু খুঁজেই পাচ্ছে না মাহির। পেশেন্ট ফাইলের মাঝ পৃষ্ঠায় কলম রেখে হাত গুটিয়ে দু হাত ভাঁজ করে বুকের নিচে রেখে মাহির দৃঢ় গলায় বলল, কিছু বলবে তেজা? জি স্যার, সরি স্যার। ইটস অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু কেন? স্যার, প্রায় সময় আমি আপনার সাথে রূঢ় হয়ে কথা বলেছি, যা অনুচিত এবং অন্যায়। মাহির হেসে চেয়ার হেলান দিয়ে বলল, এটা খুব স্বাভাবিক ইর্তিজা। প্রিয়তমার সাথে অন্য পুরুষ কথা বললে খুব আতে লাগে দিওয়ানা পুরুষের। এই কথা আন্দাজ করতে পারাও একজন ডাক্তারের কাজের আওতায় পড়ে। 7 বছরের চাকরির জীবনে এমন অনেক কেস হ্যান্ডেল করেছে, কিন্তু বোকা সম্পর্কটা বুঝে নিতে হয়। রুষা আমার মেয়ে ধরতে গেলে আমার কোলেও খেলেছে ও। আমাদের বংশে সবচেয়ে আদরের মেয়ে রুষি। এখন থেকে কাউকে জাজ করার আগে খোঁজ নেবে, বোঝা গেল? নিজে বিস্ময় হতবাক। স্যার এইভাবে অকপটে কি করে বলে ফেললো কথাগুলো, তাও আবার নিজের ছাত্রকে। স্যার রুষাকে প্রিয়তমা সম্বোধন করলো, ইর্তিজা নিজেও তো আজ অব্দি এভাবে সম্বোধন করেনি। অন্যদিকে ইর্তিজাকেও কি দিওয়ানা? প্রিয়তমা দিওয়ানা শব্দযুগল শুনতে বেখাপ্পা লাগলেও বেশ চমকপ্রদ। বুকের মধ্যে হু হু করা বাতাস, এ যেন শান্তির পূর্বাভাস। মাহিরের পুনরায় ডাকে ইর্তিজা বলে উঠল, জি স্যার, ধন্যবাদ। ওকে, এখন তুমি আসতে পারো। এখন ফাইল চেক করা বাকি। ও হ্যাঁ, দাঁড়াও, নিজের এক্সাম কপি দিয়ে কাউকে সাহায্য করবে না। পরবর্তীতে আমি সুযোগ দিব না। এবার স্পেশাল কনসিডারেশনে রেখেছি। আর গতকাল রাতে যা করেছো ওসব আমি হ্যান্ডেল করেছি, কিন্তু লাস্ট ওয়ার্নিং, ক্যারিয়ারে ফোকাস করো। তোমার সাহস বরাবরই বেশি, এটা আমার বিগত বছরগুলোতেও দেখেছি। নজর আন্দাজ করেছি অনেক, বাট এটা লাস্ট, ওকে? জি স্যার। ইউ মে গো নাও। ইর্তিজা বেরিয়ে গেল স্যারের রুম থেকে। ক্লাসে ঢুকে সোজা রাহিদের পাশে বসলো। ঘুম কম হওয়াতে মাথা ছিমছিম করছে। গত 2 রাত চিন্তায় ঘুমাতে পারেনি। জায়েদ রুকাইয়ার কাছ থেকে রুষার খবর নিয়েছে, কিন্তু চোখের দেখায় যে শান্তি, সেই শান্তি তো মিলেনি। রাহিদ কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলল, কি ম্যাম, মা কি শুনতেছে এসব? প্রিন্সের রুষার সাথে কি চলতেছে নাকি কিছু? চর থাপ্পড় খাওয়ার আগে নিজেকে সামলে নে। তা ঠিক, কিন্তু আমাকে একটা কথা ক্লিয়ার কর। 2 দিন আগেও তো রুষা তোর জম ছিল, কি এমন হয়ে গেল যে একেবারেই মুখোমুখি সম্পর্ক? ইর্তিজা চোখ রাঙিয়ে তাকাতে রাহিদ চুপ হয়ে গেল, মুখ টিপে হাসছে। এরই মধ্যে সাজিয়া ক্লাসে ঢুকতে ইর্তিজা কাছে আসলো। গতকালও চেয়েছিল ইর্তিজার সাথে একান্তে কথা বলার, কিন্তু ইর্তিজা ওয়ার্ড পেশেন্ট নিয়ে এতটাই ব্যস্ত ছিল সাজিয়ার সাথে কথাই বলেনি। সাজিয়ার কাছে এসে সরাসরি বলল, ইর্তিজা, তুমি কিন্তু আমাকে সব বললে না। এভাবেই সেদিন রুষাকে কেন ধরলে? আমি অনেক কিছুই পর্যবেক্ষণ করেছি। ইর্তিজা বিরক্তি নিয়ে চোখ বন্ধ করে 2 আঙুল কপালে ঘষে বলল, সাজিয়া, এখন যাও তো, পরে এইসব নিয়ে আলাপ করব। আমার এখন ভালো লাগছে না। ইর্তিজা যতটুকু বুঝতে পারছে সাজিয়া আজ হয়তো লিমিট ক্রসই করবে। ইর্তিজা সিট থেকে উঠে সামনে যাওয়ার জন্য পা বাড়াতে সাজিয়া ক্লাসে সকলের সামনে বলে উঠল, গাইস, একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমি আর ইর্তিজা খুব তাড়াতাড়ি অফিসিয়াল সম্পর্কে জড়াতে যাচ্ছি। তোদের আগাম দাওয়াত। ইর্তিজা ঘাড় ঘুরিয়ে হতভম্ব হয়ে সাজিয়ার দিকে তাকালো, চরম আশ্চর্য হয়ে বলল, হোয়াট? হ্যাঁ, আজ পাপা তোমাদের বাসায় যাবে বলেছে। সন্ধ্যায় আঙ্কেল আন্টির সাথে কথা বলতে। ইর্তিজা নিজেকে সংযত করতে জোরে 2 বার শ্বাস নিল। মনে হচ্ছে এখন কোনো ব্যবস্থা না করলে বড্ড দেরি হয়ে যাবে। 2 দিন পর রুষা সুস্থ হয়ে আসলে এই মেয়ে নতুন কাহিনী শুরু করবে। ইর্তিজা ধৈর্যের সহিত বলল, সাজিয়া, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। আরে এত চিন্তা করছো কেন? আমি তো শুধুমাত্র ওদের জানিয়ে রাখলাম। দেব সামনে এসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার ভঙ্গিতে করলো ইর্তিজার সাথে। কংগ্রাচুলেশন দোস্ত। ইর্তিজা রাগান্বিত হয়ে বলল, কিসের কংগ্রাচুলেশন? কেউ বললো নাচ আর তোরাও শুরু করে দিলি?
আর কোনো অফিসিয়াল কিছু হচ্ছে না। সাজিয়া, তুমি কি পাগল হলে? আচ্ছা, কথা যখন উঠেছে আমি ক্লিয়ার করে দিই। সাজিয়া আর আমি ভালো বন্ধু। গত 3 বছর ও আমার সাথে থাকতে পছন্দ করত। আমি সবসময় নিরপেক্ষ ছিলাম। আজ অবধি আমাকে কেউ কখনো দেখেছিস সাজিয়ার বাসায় যেতে, সাজিয়াকে আমার বাসায় নিতে? ইভেন আমি কখনো ওকে নিয়ে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতেও একা বসেছি বলে আমার মনে পড়ে না। ক্যান্টিনে, লাইব্রেরিতে রাহিদকে সাথে রাখতাম। সাজিয়া, তোমার ভুল ধারণা, আমি স্পষ্ট করে দিচ্ছি। আমি তোমার সাথে কখনো কোনো সম্পর্কে কমিটেড ছিলাম না, আর থাকতে চাইও না। দ্যাটস ইট। পুরো ক্লাস নির্বাক। এরই মধ্যে স্বপন মামা এসে জানালো ক্লাস পোস্টপন্ড করে দিয়েছে। সাজিয়ার তর সইল না, ক্লাসের সকলের সামনে চেঁচিয়ে বলল, তাহলে তুমি আমাকে 3 বছর কি ইউজ করেছো, টাইম পাস করেছো? ইর্তিজা বক্র হাসি দিয়ে বলে, সাজিয়া নিজেকে এতটা নিচে নামালে সাজিয়া? একজন নারী কতটা সম্মানীয় বোঝো তুমি? আর ইউজ শব্দ চয়নের মধ্য দিয়ে কি বুঝালে? ইর্তিজার বেডে গিয়েছ? টাচ করেছে ইর্তিজা কখনো? গত 3 বছরে কলেজে আসার সময় ওয়ার্কশিট, আইটেম, টার্ম বা প্রফের স্কেডিউল ছাড়া আর কোনো কথা কি হয়েছে তোমার আমার মাঝে? সাজিয়া, আই কনফেস ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, আমি ইর্তিজা জীবনে একটা মেয়েকেই ভালোবেসেছি, ভালোবাসি এবং ভালোবাসবো। তবে সেটা তুমি নও। নিজেকে আর ছোট করো না। আমার বাসায় অতিথি হিসেবে তোমার বাবা যেতেই পারেন, কিন্তু বিয়ের সম্বন্ধ নিয়ে নয়। তুমি এখনো ইর্তিজাকে চেনোনি। ছুটে গিয়ে ইর্তিজার শার্টের কলার ধরে বলে, বেঈমান, তুমি আমাকে ঠকালে কেন? কিসের থ্রেট দিচ্ছ আমায়? তোমাকে আমি ছাড়বো না। ইর্তিজার শার্টের কলার ছাড়িয়ে সাজিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। সাজিয়া ভীত সন্ত্রস্ত হয়ে পৌঁছাল। দেব এগিয়ে এসে ইর্তিজার দিকে তাকিয়ে বলল, রাগ ঝগড়া হতেই পারে নিজেদের মধ্যে, মিটিয়ে নিলেই পারিস, হাইপার হোস না। ইর্তিজার চোখ দুটো ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করেছে। রাহিদ এগিয়ে এসে ইর্তিজার কাঁধে হাত রাখলো। ইর্তিজা স্থির, শান্ত, দৃঢ় স্বরে বলল, বি কেয়ারফুল অ্যান্ড কিপ ডিস্টেন্স টু মি। আমাকে অনেকে বলে আমার মুখের হাসি নাকি মানুষকে অনায়াসে বশ করতে পারে মুগ্ধতায়, কিন্তু আমার ক্রোধ কাউকে হাসপাতালের বেড থেকে মর্গও ঘুরিয়ে নিয়ে আসতে পারে। এই ব্যাপারটা জানো না? তুমি যে ইর্তিজাকে চেনো সে তোমার ক্লাস ফ্রেন্ড। ফার্দার আমাকে টাচ করবে না। বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। সাজিয়ার কানে একই কথা বারবার রিপিট হচ্ছে। রাহিদ ইর্তিজার দিকে চেয়ে আছে। রাব্বিতের সাথে কথা হয়েছিল গতকাল। রুষাকে দেখতে ওদের বাসায়ও গিয়েছিল। সেখানে গিয়েই জানতে পারলো ওদের বন্ধুত্বের কথা। তখন মনে হলো ওই যে ইর্তিজাকে চেনে, সেই ইর্তিজা আর কলেজ জীবনের ইর্তিজার মধ্যে স্বভাবের ব্যবধানটা আসমান আর জমিন। রুষা ইর্তিজার বন্ধুত্বের কথা শুনেও চরম আশ্চর্য হলো। ইর্তিজা যখন কাউকে ভালোবাসার কথা এইমাত্র সাজিয়াকে সকলের সামনে জানালো, কেউ না বুঝলেও রাহিদ বুঝতে পেরেছে কার কথা মনের ভাব উজাড় করে সকলের সামনে খোলাসা করেছে। হয়তো সাজিয়াও আজ করতে পেরেছে। এত সহজে সাজিয়া হাল ছাড়বে না। ইর্তিজার রাগ সম্পর্কেও অবগত রাহিদ। অন্তরের মতো বন্ধুর সাথে বন্ধুত্বের ভাঙন। এত ভালোবেসেও রুষাকে 3 বছর দূরে রাখা। গতকাল ইরানকে বেধড়ক পিটিয়ে হাসপাতালের অপারেশন টেবিলে পাঠিয়েছে। সম্ভবত একটা হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিয়েছে, যে হাতে রুষাকে পিকনিকে অনাকাঙ্ক্ষিতভাবে ছুঁয়েছে। উদ্দেশ্য ছিল খারাপ, তাই বদ্ধ কামরায় দরজা আটকে দিয়েছিল। ইর্তিজা ইরানকে পিটিয়ে ক্লান্ত হয়নি, সাথে পুলিশ কেসও করেছে, যেন হাসপাতাল থেকে বের হলেই জেলে ঢুকে। এই ছেলের সাহসের কথা শুনে রাহিদ নিজে আটকে উঠেছিল। মায়ের স্যার সকালে ডেকে ওইসব নিয়ে আলোচনাও করেছিল। পিয়ন স্বপন মামাও তাই জানালো। কাল রাতে শর্টর্থ স্বপন মামা না থাকলে ইরান আজ সত্যি মর্গ ঘুরে আসত। ভাগ্যিস স্বপন মামা কাজে হলের পেছন দিকটায় গিয়েছিল। এই অবস্থা দেখে ছুটে গিয়ে রাহিদ এবং মায়ের স্যারকে নিয়ে আসে। এই ছেলে মাস্ক পর্যন্ত পরেনি মারার আগে। ইরান তো মাল খেয়ে টালছিল, চিনে ফেললে ইরানও ছেড়ে দিবে না, এই ভয় ছিল না ইর্তিজার। রাহিদের মনে হলো ঠিকই আছে, প্রিন্স ইর্তিজাই হবে। প্রিন্সরাই এমন করে প্রিন্সেসদের জন্য। কি করেছিস তুই ইর্তি? মায়ের কথাও কানে নিল না। বেসিনের কাছে দাঁড়িয়ে এক বোতল ঠান্ডা পানি নিয়ে মাথায় পানি ঢেলেই যাচ্ছে।
কারো কোনো কথার উত্তর দিচ্ছে না। একজন দুজন করে বাসার প্রতিটা সদস্য অসহায় মুখ নিয়ে দাঁড়িয়ে আছে ইর্তিজার সামনে। জসিম সাহেব জিজ্ঞেসই করলেন, মেরেছিস? শুনলাম তোর কলেজের সিনিয়রকে মেরেছিস, ভালো কথা। ছেলেটা ডানা না ভেঙে বামাত ভাঙলি তো ভাত খাবে কি করে? ভেজা মাথায় বাবার দিকে তাকাতে জসিম সাহেব চোখ রাঙিয়ে বলে, এই বিয়াদব অসভ্য, চোখ নামা। আমি তোর বাপ, তুই না। এভাবে তাকাচ্ছিস কেন? তুই কি ভাবছিস তোকে ভয় পাই আমি? চোখ নামা, নামা বলছি। নীলা সরিয়ে দিলেন স্বামীকে, নিজেই ছেলের কাছে গিয়ে দাঁড়ালেন। ফিটফিট করে পিছিয়ে সাইমের সামনে দাঁড়িয়ে ওর কানের কাছে গিয়ে বলে, এই ছেলেটা আমার কিছুই পেল না, সব তোর বোনের পেয়েছে, বুঝলি? তোর বংশটাই খারাপ। কি বলবেন দুলা ভাই? বলবো আপাকে? শালা নিমো খারাম, সাহস কত তোর? আমার শালা হয়ে বোনের পক্ষ নিস? দুলাভাই যেখানে শালা সেখানে। তোর কত প্রেমপত্র আমি লিখে দিয়েছিলাম, আর তুই কিনা বেইমানি করিস? হ্যাঁ আছে, সেগুলো যত্নে এখনো। মেয়েরা আমাকে জুতা মেরেছে পরে। কি লিখেছিলেন মনে করিয়ে দেব? কবিতাটা যেন কি ছিল? আম পাতা জোড়া জোড়া, তুমি আমার টুনির মা, তোমার হাতে বেগুন পোড়া, খেতে ভারী মজা। আরও একটা যেন কি ছিল? আয়রে আমার টিনা, তুমি আমার ময়না, কলমিলতা দিয়া তোমার আমার বিয়া। কলমিলতা দিয়া বিয়া হইতে আমার কোনো কারো বাপের জন্মেও শুনি নাই। আর ময়না ছিল টিনাদের কাজের বুয়ার নাম। শেষমেশ কাজের বুয়ার সাথে বিয়া দিছেন। পত্রের মধ্যে আমার সাথে আপনি। ওই সব প্রেম পত্র পইরা পায়ের জুতা ফিক্কা মারছে। এরপরের বার আবার যাওয়ার পর আমারে লাঠি নেয়া দৌড়াইছে। টিনা মিনা দুই বোন। জসিম সাহেব লজ্জায় মুখ লুকিয়ে বলে, চুপ থাক অকৃতজ্ঞ। এখন আমার ছেলের দিকে তাকা। তোর বউ বাচ্চা আছে, পুরান প্রেমিকার শখ ভুল এবার। আমার পোলাটা তো দিবানা হইয়া ঘুরতাছে। আপনি যেমন ঘুরছিলেন আমার আপার পেছনে। নীলা ফুসুর ফুসুর শুনে পেছন দিকে তাকে থমক দিল। ইর্তিজা চেঁচিয়ে বলল, এই তোমরা ইর্তিরে না থামায় কি গুজুর ফুসুর করো? ধরো আমার ছেলেটারে, কি হইল ওর? ইশরা, তোয়ালে দে। ইশরা তোয়ালে দিতেই মাথায় পেঁচিয়ে মাথা মুছে জসিম সাহেবের দিকে ফিরে পড়ল। আব্বু, প্রফেসর আফজাল হোসেন যদি বাসায় আসতে চায় কারণ জিজ্ঞেস করবে। যদি চলেই আসে এবং ওনার মেয়ের বিয়ে দিতে চায় আমার সাথে, সরাসরি বারণ করবে। কেন? আব্বু প্লিজ। সরি, আমি তো ভুলেই গেছিলাম তোর বিয়ে হয়েছে। তোর কেউ আছে ভুলেই গেছিলাম। গতকাল তো জানিয়েছিস। নীলা আরো খেপেছে, স্যামকে বলে, তোর দুলাভাই কি পাগল হলো? যা আগে এটাকে ভর্তি করা হাসপাতালে। ইর্তিজা তোয়ালেটা সোফায় ছুঁড়ে মেরে রুমে ঢুকে দরজা আটকে দিল। বাসার সকলে একে অপরের দিকে তাকালো। আচমকা সাহেব মুখ টিপে হাসি আটকাতে চেষ্টা করলো, না পেরে হু হু করে এসে উঠল উচ্চ স্বরে। জসিম সাহেবও হেসে দিল, সেই সাথে নীলা, জরি, ইশরা সকলেই হাসছে। নীলা হাসি মুখে বলে উঠল, ছেলে আমার স্বীকার করলো, তবে সে কাউকে ভালোবাসে। এখন শুধু নামটা মুখে আনুক। রুম জুড়ে কাগজের টুকরো এদিক সেদিক, শুধু কাগজ আর কাগজ। খুব অবাককর বিষয়, একটা সাধারণ কয়েকটা বাক্যের চিঠি লিখতে হবে, তাতেই রুমে কাগজের ছড়াছড়ি। অন্য কঠিন কাজে তো নিজের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। কত কঠিন কঠিন পেশেন্ট ডিল করেছে, তাতে তো কোনো ভয়, ক্লান্তি, নার্ভাসনেস আসছে না। ঠিক তখনই দরজায় কড়া নড়ে উঠল। অনুমতি দিতেই ইশরা কফি কাপ নিয়ে প্রবেশ করলো। রুম জুড়ে কাগজের বাগান দেখে ভাইয়ের দিকে বিস্ময় নিয়ে তাকালো। কফির কাপটা টেবিলে রেখে নিচ থেকে একটা কাগজ উঠাতেই যাবে, তখনই থমক। কাজে এসেছিস, কাজ শেষ, এবার তুই আসতে পারিস, গো। কাগজ না তুলেই ফ্রিকুচকে বেরিয়ে আসলো। দরজা আটকে মা এবং মামির সামনে এসে পড়ল। তোমাদের ছেলে তার প্রেমিকাকে চিঠি লেখার জন্য রুমটার কাগজের বাগান বানিয়েছে। একটা প্রেমপত্রও লিখতে পারে না ভাই। ছ্যাঃ। তুই তো হাজারখানেক প্রেম করেছিস, তাই না? নে ধর, লিখে দে আমাকে। ইর্তিজার গলা শুনে ঘাড় ফেরাতে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ইশরা চোখ গিলে বলে, ভাই আমি মানে। থাম, একটা কবিতা বলতো সুন্দর, প্রেম পত্রে লিখবো। অকপটে অনায়াসে মা মামির সামনে বলেই ফেল কথাটা। ইর্তিজার চেহারা চিন্তার ছাপ। কি এত চিন্তা করছে? একটা চিঠি লিখতে পারছে না বলে এত চিন্তা? কফির কাপটা হাতে নিয়ে চেয়ার টেনে বিকালের নাস্তা করতে বসলো মামি মায়ের সাথে।
গত 1 সপ্তাহ রুষা ক্লাস যাচ্ছে না। পুরোপুরি সুস্থ না হয়ে আসা বারণ। খবর নিয়ে জানতে পারো আগামীকাল আসবে। সেই থেকে ইর্তিজা ভীষণভাবে প্রস্তুতি নিচ্ছে। পুরনো রুষাকে নিয়ে এত ভাবনা চিন্তার কিছুই ছিল না, কিন্তু চেনা রুষা আজ পুরোপুরি চেনা যেন অচেনা। প্রায় 3 বছরের ব্যবধান, কথা কিভাবে শুরু করবে তাই তো বুঝতেই পারছে না। যত কল্পনা জল্পনা মন জুড়ে। ইশরা তখন বলে উঠল, ভাই আব্বু ঘরে আছে, ডেকে নিয়ে আসি, খুব সুন্দর কবিতা পারে। ইর্তিজা বোনকে ধমকে পড়ল, মাথা ঠিক আছে তোর? বাবার কাছ থেকে ভালোবাসার মানুষটার জন্য কবিতা নেয়ার মতো ছ্যাঁচড়া আমি নই। তখনই নীলা বলে উঠল, তোর আব্বুর এই সুপ্ত প্রতিভার কথা আমি জানলাম না কেন? তোরা জানতি? ইর্তিজা কফিতে চুমুক দিয়ে বলে, হ্যাঁ, ছোট মামা জানতো, তার কাছে শুনেছি। ইশরা এক ছুটে জসিম সাহেবকে ডেকে আনলো। পরিবারের সবাইকে একসাথে দেখে জসিম সাহেব বড্ড খুশি। নিজেকে আজ ইজহার করবে সকলের সম্মুখে। ইশরা জানিয়েছে ইর্তিজার জন্য কবিতা বলতে। কলিং বেলের আওয়াজে জড়ি গিয়ে দরজা খুলে দিল। আজ সায়েমও ছুটি নিয়েছে, পরীকে নিয়ে রাতে ডাক্তারের কাছে যাবে। টেবিলে সকলে দেখে চেয়ার টেনে বসলো। জসিম সাহেব গর্ব করে বলল, কত মানুষকে জীবনে কবিতা দিয়ে সাহায্য করলাম, সব কয়টা নেমো খারাম, প্রেম হওয়ার পর চেনেই না। আজ নিজের ছেলেকে সাহায্য করব। সায়েম স্পষ্ট খোঁচা পেয়ে মনে মনে বলল, দুলা ভাই, আমার এক্স গুলা তো জুতা আর লাঠি মারছে, আপনার পোলায় অপারেশন টেবিলে বড় বড় হাতুড়ি চাপাতি নিয়ে দৌড়াইব আপনার কবিতা শুনলে। মুখে হাসি রেখে সায়েমও বলল, ক্যারি অন দুলা ভাই। জসিম সাহেব উত্তেজিত হয়ে কবিতা শুরু করলেন। নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, 2 বাসায় 2 প্রেমিক প্রেমিকা নাচতে নেমেছে। কে দেখেছে, দারোয়ান দেখেছে, দারোয়ানের হাতে লাঠি ছিল, দৌড়ানি দিয়েছে। উফ, বড্ড লেগেছে। ইর্তিজার 2 অধর আলগা হয়ে সাদৃশ্য হয়ে আছে। জসিম সাহেব সকলের মুখ দেখে বলল, আরে তোমাদের চেহারা দেখে তো মনে হচ্ছে বেশ ভালো বলেছি। ওয়েট, আরেকটা বলি, ভালোবাসো কিনা বাসবন্ধু, বাসবন্ধু ট্রাই করো আমারে। কত ভালোবাসি তোমারে, তুমি হিনা দিন আমার আগের মতো কাটে না আর। রিনাকে চাই না, টিনাকে চাই না, চাই শুধু তোমাকে জানে মন, কত ভালোবাসি তোমারে। থামলো জসিম সাহেব। প্রতিটি মনুষ্য নামক প্রাণী স্তব্ধ। ইর্তিজার মনে হলো জীবনের কয়েকটা ভুলের মধ্যে একটা হলো আজকে আব্বুকে কবিতা বলতে বলা। এত হিডেন প্রতিভা নিয়ে ভাব কি করে এখনো ঘরে বসে আছে তাই ভাবছে। নিজেকে সামনে সকলের দিকে তাকে বুঝলো সবার দশা বেহাল। ইর্তিজা বাবার দিকে তাকে বলল, আব্বু, তোমার কবিতার শিক্ষক গুরুকে? আরে আমি নিজে টুকটাক লিখি তো, আগামী বই মেলায় আমার একটা বই বের করব ভাবছি। সায়েম সাথে সাথে হাতের ব্যাগটা টেবিলে রেখে ফ্লোরে বসে পড়ে চেয়ার থেকে। জসিম সাহেবের পায়ের কাছে বসে বলতে থাকে, ও দুলা ভাই, মাপ চাই, এত বড় উপকার কইরেন না আমাদের। আপনার বই যে কিনবে সে বাসায় খালি হাতে কখনো আসবে না। পচা ডিম, পচা টমেটো এসব নিয়ে আসবে, এরপর গুনে গুনে মুখে মারবে আপনাদের। জসিম সাহেব মুখটাকে প্যাঁচার মতো করে বলা, তুই বরাবরই অকৃতজ্ঞ সায়েম। তোকে যে জীবনে কতভাবে এই কবিতা দিয়ে সাহায্য করেছি ভুলে গেলি সব? থাক, নিজে ঢোল নিজে পেটাবো না। আপনি যাকে বড় বলে বড় সে নয়, পরে যাকে বড় বলে বড় সে হয়। এজন্য কারো ভালো করতে নাই। জসিম সাহেব সকলের সামনে থেকে উঠে যেতে যেতে বলা, দুনিয়ার প্রাণীগুলো বড্ড খারাপ। যাই হোক, আমি একটা গল্প পড়ছিলাম কবি মরেন্দ্র বাবুর, যত দোষ জসিম ঘোষ। যাই গল্পটা শেষ করে আসি। সায়েম হতবাক হয়ে বলে, এই মনেন্দ্র বাবুকে প্রথম শুনলাম এমন কবির নাম। আরে পাগলা, আমি নিজেই, এটা আমার ছদ্মনাম। নিজের নামে বই লিখলে লোকে মজা পাবে না। দাঁত কেলিয়ে সামনে থেকে চলে গেল জসিম সাহেব। পেছনে রেখে গেল কতগুলো বিস্মিত হওয়া আঁখি। নীলা চেয়ার থেকে উঠে বলে, জসিম ও ইর্তি বাপধন, অ্যাম্বুলেন্স ডাক আব্বা, আমার হাসপাতালে ভর্তি করা। এতদিন কি পাগলের সাথে গড় করলাম? সাহেব রুম থেকে একটুখানি মাথা বের করে সুর করে গান গেয়ে উঠল, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। ইর্তি, হাসপাতালে যাওয়ার সময় আমারও নিয়ে যাইস তোর মার সাথে।
নীলা মুচকি হাসি দিয়ে রান্নাঘরের দিকে পা দিল। এখনো মনে পড়ে যায় ষোড়শী নীলার পেছনে কিভাবে সাইকেল নিয়ে পেছন পেছনে ঘুরতো জসিম সাহেব। ইর্তিজা বাবা মায়ের খুনসুটি দেখে নিজের রুমে চলে আসলো। এতক্ষণ চিঠি লিখতে মাথা হ্যাং হয়ে গিয়েছিল, এখানে একটু কমেডি দেখে কিছুটা ভালো লাগছে, মনটাও হালকা হলো অনেকটা। আবার বসে গেল কাছে। রাত 10টা। অনেকদিন পর রুষা বারান্দায় এসে বসেছে। আকাশের চাঁদটা হাসি দিয়ে বিশ্বজয় করে চলেছে। বুক ভরে সতেজ শ্বাস নিল। বিল্ডিং এর পাশের এই ভুঁই চাপা গাছ থেকে কড়া গন্ধ ভেসে আসছে। মনে আজ এত প্রশান্তি কেন? সুখ কি সত্যি ধরা দিল? এই কয়েক বছরে অনেক প্রেমপত্র পেয়েছে, কিন্তু এত সাবলীল স্বীকারোক্তি পত্র এই প্রথম। কিছুক্ষণ আগে রাব্বি এসে দিয়ে গেল এই পত্রখানা। কার কাছ থেকে পেয়েছে তা ভাবতেই শরীরে শিহরণ জাগে। নতুন অনুভূতিগুলো ধরা দেয়। হারিয়ে যেতে ইচ্ছে করে দূর অজানায়। মানুষটার বুকে মাথা রেখে জনম জনম কাটিয়ে দেওয়ার স্বাদ জাগে। লজ্জার চাদর কি ঢেকে ফেলবে ভালোবাসার প্রথম অব্যক্ত প্রয়াস? তবে কাল কি করে নিজেকে তার সম্মুখে নিয়ে হাজির হবে? বারান্দায় বলতে বাতি জ্বালিয়ে চিঠিটা পুনরায় পড়ল। প্রিয় ম্যাডাম, আশা করি আগে যে সুস্থ আছেন। আবার 23 বছরের জীবনে এতটা নার্ভাস পূর্বে কখনো হয়নি। ভাইবা দিয়েছি, লং কেস, শর্ট কেস হ্যান্ডেল করেছি, কিন্তু এতটা বিচলিত বোধ আমার মধ্যে জাগ্রত হয়নি যতটা আজ এই পত্রে ছোট্ট কয়েকটা বাক্য বিনিময়ে হয়েছে। জানি আমি শাস্তিযোগ্য, ক্ষমার অযোগ্য। এরপরও যদি কৃপা করে মাফ করে দিতেন, সারা জীবন পাশে থেকে কৃতজ্ঞতা জ্ঞাপনে এতটুকু কার্পণ্যতা বোধ করতাম না। কথার মাঝে রাখ ঢাক বরাবরই আমার অপছন্দ। সরাসরি হয়তো বলতে পারবো না। পত্রই আমার একমাত্র ভরসা। আমি চরমভাবে ফেসে গিয়েছি আপনার মাঝে ম্যাডাম রুষা। জানি সাবেক বেস্ট ফ্রেন্ডকে নতুন রূপে অ্যাকসেপ্ট করা এত সহজ নয়, তবুও বিবেচনায় রাখবেন আমাকে। অবিবেচনায় থাকলেও ঘুরে ফিরে নামটা যেন আমারই হয়। প্রেম বরাবরই আমার অপছন্দ। প্রস্তাবটা আপনার বাবাকে সরাসরি দেয়া হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার ইঙ্গিতটা কোন দিকে। আপনি যখন পত্রটা পড়বেন তখনও আমি জেগে থাকবো আপনার বারান্দায় চেয়ে। পজিটিভ সিগন্যাল এত সহজে আমার প্রাপ্য নয়, তবে নেগেটিভ সিগন্যাল যেন না পাই। ক্যারিয়ারের শেষ লগ্নে নিজেকে আরেকবার নতুন করে করতে চাই আপনার সহচর্যে। রাখবেন আমার হাতে হাত, ধরবেন আমার বৃদ্ধ আঙ্গুল। আপনার ছোট্ট হাত দুটি কি পাবো আমার অমসৃণ হাতের মাঝে? আমি আপনাকে নিয়ে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো পাড়ি দিতে চাই। পাবো কি সেই অনুমতি? ইর্তিজায় স্যার। ভ্যানটির আয়নায় গায়ের সাথে মিলিয়ে একটার পর একটা শাড়ি দেখেই যাচ্ছে। আশ্চর্যজনক ভাবে একটা শাড়িও ভালো লাগছে না। আপাতত খাটের ওপর 5টা শাড়ি, মেরুন রঙা জামদানি, আসমানি রঙা কাতান, হলদে রঙের একটা চিকেন কারি, সাদা গুজরাটি কাজের শাড়ি এবং বেগুনি রঙের মসলিন কারচুপি। সবচেয়ে বাঘা বাঘা ধরনের রঙের শাড়িগুলো চোখের সামনে থাকতো, আজ সবগুলোই শাড়ি ফিকে লাগছে। রুকাইয়া খাটের উপর বসে ছিমাচ্ছে আর রুষার কর্মকাণ্ড দেখে বেশ বিরক্ত। ঘড়িতে সকাল 6টা। রুকাইয়াকে ফোন দিয়ে ডেকে এনে এসব করছে সে। রুকাইয়া ধমকে বলল, আমার শরীরটা বড্ড খারাপ লাগতেছে বোন, কোনটা পরবি তাড়াতাড়ি পর। আপু একটা শাড়িও ভালো লাগছে না। আলমারি খোল, আমি চুজ করে দিচ্ছি। এই শাড়িগুলো বেশ ভারী। রুষা আলমারি খুলতে রুকাইয়া শাড়ি খুঁজে বের করলো। শাড়ি দেখেই বলল, রুষা কি রে, এটা কবে নিলি? গত কয়েক বছরেও তো দেখিনি এই শাড়ি। শাড়িটার দিকে তাকাতেই চোখ চকচক করে উঠল। শাড়িটা কেড়ে নিয়ে বলল, ইউরেকা, যাও আপু, শাড়ি সিলেক্টেড, এটাই পরবো। রুকাইয়া হতবাক হয়ে বলে, এটা একটা তাঁতের শাড়ি রুষা, এটা তো সাধারণ হয়ে যাবে। আরে আজকে তেমন কোনো প্রোগ্রাম নেই। তোর আয়োজন দেখে ভাবলাম কলেজে বোধহয় কারো বিয়ে। যাও যাও। রুষা বোনকে বের করে দিয়ে অন্য সব শাড়ি আলমারিতে রেখে কালচে সবুজ রঙা তাঁতের শাড়ি পরে নিল। ব্লাউজ পরলো জলপাই রঙা কাঁথা স্টিচ দিয়ে। প্যাচ ওয়ার্কের সাজের মধ্যে ছিল হালকা ফেস পাউডার, চোখে কাজল আর ঠোঁটে লিপ লাইনার আর্ট করে হালকা রঙা লিপস্টিক। মাথায়
হলদে সবুজ হিজাব, গলায় পরলো একটা সিম্পল অ্যান্টিকের লম্বা চেন আর সেই লকেট। বাম হাতে ঘড়ি, ডান হাতে একটা রূপোর চুড়ি। এই চুড়ি জুড়ে রয়েছে কত বিজড়িত স্মৃতি। কাঁধে সুতোর কাজ করা হস্তশিল্পের পাটের ব্যাগ, হাতে সাদা অ্যাপ্রন আর গলায় সেটোস্কোপ। এত সাদামাটা সাজেও কাউকে এত স্নিগ্ধ লাগে তা এই শ্যাম রঙা রুষাকে না দেখলে বোঝাই যেত না। বিছানা থেকে উঠে ফোন ধরার বিন্দুমাত্র ইচ্ছে নেই রাব্বির। সেদিন দেখা করার পর আবারও এড়িয়ে চলছে ইশরাকে। কিন্তু এই মেয়ে বড্ড বেহায়া, পারতপক্ষে বেহায়া নয়, বড্ড সহজ সরল মনা। তা না হলে চলে বলে এত অপমানের পরেও এই মেয়ে ফোন কেন করছে? রাব্বি ফোনে মেসেজ আসলো। রাব্বি ভাই, আমি আপনার খালার বাসার নিচে। আমি জানি আপনি গতকাল রাতে এসেছেন এই বাসায়। রাব্বি 103 ডিগ্রি জ্বর নিয়ে লাফিয়ে উঠল। শরীর চলছেই না, কিন্তু এই মেসেজ দেখে মনে হলো জ্বরের শরীরে কেউ কারেন্টের ভোল্টেজ লাগিয়ে দিয়েছে। কাঁপুনি ধরে গেল সারা শরীরে। খালু বেশ ধার্মিক মনোভাবের মানুষ, যদি টের পায় বাসার সামনে কোনো মেয়ে এসেছে, রাব্বি জন্য নিশ্চিতভাবে সেই মেয়ের চরিত্রে ঢাক লাগিয়ে দিবে। দ্রুত বারান্দায় গিয়ে নিচে দেখলেই চক্ষু চড়কাজ। শুকনো ঠোক গেল। গায়ের টি শার্টটা খুলে কোনো মতে কুচকানো শার্টটা গায়ে দিল। আজ মা ঢাকা থাকলে কষ্ট কিছুটা কমতো হয়তো। বছর দেড়েক আগে রাব্বির বাবা মারা যাওয়াতে মা ঢাকার বাসা ছেড়ে দেয়। বড় বোন থাকে শ্বশুর বাড়িতে, সেখানেও যেতে খারাপ লাগে। খালার বাসায় মাঝে মাঝে এসে থেকে যায়। খালু এতে রাগ করে। খালা নিজের ছেলের মতো যত্ন করে। খালা তো ভাই বোন নিজের ভাই বোনের মতো আদর করে বলে মাঝে মাঝে আসে। একটা প্রয়োজনীয় কাজে ঢাকা এসেছিল গতকাল রাতেই জ্বর আসে। অথচ এই মেয়ে কি করে খবর পেল ও ঢাকাতে? ওকে তো জানানোই হয়নি। সব চিন্তা বাদ দিয়ে এই প্রভাতে বেরিয়ে পড়ল। পকেটে হাত দিয়ে মানিব্যাগটা চেক করে দেখে 1000 টাকার দুটো নোট আর খুচরো 200 টাকার নোট আছে। এই টাকাটা রেখেছে আগামীকাল চলে গেলে ভাড়ার জন্য। বাবা মারা যাবার পর সংসারে টানা পড়ে নে কি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। গেট খুলে বাইরে বেরিয়ে দেখে সাদা জর্জের জামা পরে দাঁড়িয়ে আছে পরিচিত রমণী। কোনো বাক্য ব্যয় ব্যতীত একটা রিক্সা ডেকে ইশারা দিল উঠতে। নিজেও উঠে পড়ল। পাড়ার মধ্যে হুট তুলে দিল। পাড়া পেরোতে হুট নামিয়ে দিল। ঘন্টা খানিকের মধ্যে রিক্সা এসে থামল রমনার সামনে। পুরো রাস্তা দুজনেই নিশ্চুপ। রমনাতে ঢুকে বেঞ্চিতে বসলো দুজন। রাব্বি ক্রোধিত হয়ে পড়ল। বাংলা কথা বোঝো না ঈশা, কেন বিরক্ত করছো আমায়? ইশরা মিনমিন গলায় পড়ল। আপনি জানেন না রাব্বি ভাই? বাই ডাকো আবার এসব ভাবো? এটা তো সম্বোধন। আমি আজ শেষবারের মতো এসেছি, চলে যাব। কিন্তু যাওয়ার আগে আমার কিছু জানা ছিল। তখন সবই ঠিক ছিল, কিন্তু ঈশার কথা শুনে মনে হলো পুনরায় শরীর ঝাঁকি দিয়ে উঠছে। এতদিন যেই মেয়েকে দূরে সরাতে চাইলো আজ সেই মেয়ে চলে যাবে। বলাতে এত খারাপ কেন লাগছে? ঈশা থেমে পড়ে। রাব্বি ভাই, গত 3 বছরে আমাকে কি একটিবারের জন্য ভালোবাসেননি? রাব্বি নিশ্চয়। ঈশা রাব্বির দিকে তাকে আরেকটু কাছে এসে বলে, রাব্বি ভাই, আমি কি একটুও আপনার মনে জায়গা করে নিতে পারিনি? আমি জানি আমি অনেক বোকা, অন্যদের মতো স্মার্ট না, যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট হয়ে উঠতে পারিনি। কিন্তু আমার মনটা তো স্বচ্ছ রাব্বি ভাই। আপনি সরাসরি 3 বছরে একবারও বলেননি আমাকে ভালোবাসেন না। আজ আমাকে জানান ভালোবাসেন কি বাসেন না। উত্তর হ্যাঁ অথবা না, না হলে আর কখনো জ্বালাবো না। রাব্বি এক মুহূর্তে সময় নষ্ট না করে বলে দিল, না, চলে যাও। ঈশা ব্যাগটা কাঁধে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। রাব্বি মুখ ঘুরিয়ে ফেললো, চোখ বেয়ে গড়িয়ে পড়লো 2 ফোঁটা জল। 2 হাতে আড়াল করলো সে উৎস। প্রচন্ড ভালোবাসে এই সাদামাটা মেয়েটাকে, কিন্তু তার কাছে রাজকন্যা রাখার জন্য রাজপ্রাসাদ তো দূরের কথা, কুড়ে ঘরও নেই এখন। আচমকা পেছন থেকে ঈশা জড়িয়ে ধরলো রাব্বি। আকস্মা জাপটে ধরাতে 2 পা সামনে এগিয়ে গেল। ঈশা কাঁদতে কাঁদতে বলল, রাব্বি ভাই, ফিরিয়ে দিয়েন না। আমি স্বাভাবিক হতে পারি না, কথা বলি না কারোর সাথে। আমার অনেক সমস্যা, সেগুলো শুধু আপনি জানেন। আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না তো। ও রাব্বি ভাই, দূরে ঠেলে দিয়েন না আমায় প্লিজ। রাব্বি নিজেকে সংযত রেখেই বলল, আমার বাড়িঘর কিছুই নেই। আম্মু এখন বাড়িতে থাকে জানো,
পরীক্ষা ডিয়ারে, তোমাকে খাওয়ানোর মতো সাধ্য নেই আমার। আমি 4টা টিউশনি করাই, মাস শেষে 26,000 টাকা পাই। ব্যাংকে শুধু আমার অ্যাকাউন্টেই 3 লাখ টাকা আছে। রাব্বি হেসে বলে, ঠিক এই জন্যে তুমি রিজেক্টেড। তুমি রাজকন্যা আর আমি পথের প্রতীক। দিন এনে দিনে খাওয়ার মতো টাকাও নেই। টিউশনি করায় রাজশাহীতে, কয়েকদিন না গেলে বাদ দিয়ে দেবে। এখন 2 দিন ছুটি নিয়ে এসেছে। ওকে, আমি সব ছেড়ে দিব। আমার আপনাকে লাগবে। তোমাকে আমি অবলার নারী হতে বলেছি? তাহলে কি করব? মারাত্মক অন্যায় করতে বলবো, হয়তো পারবে? ঈশা সম্মতিসূচক মাথা নাড়ালো। কে কে জানে তোমার আমার কথা? ছোট মামা আর ছোট মামি।